একদিন ঈশান আমার দিকে তাকিয়ে বলল, ভাবিজি, আপনার জন্য ভালো কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। তার আন্তরিক কথাগুলো আমাকে স্বস্তি দিয়েছিল। চাঁদের আলো আর ঠান্ডা বাতাসে আমাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম যে পরিবার ও দায়িত্বের জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা সবসময় নিজেদের নৈতিকতা এবং সীমারেখার প্রতি সচেতন ছিল। একদিন ঈশান পায়েলকে বলল, ভাবিজি, আমি মনে করি আমার অনুভূতিগুলো শুধু দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আরও কিছু গভীর। সেই মুহূর্তটি যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে উঠল। পায়েলের চোখে জল ছিল, তবে তা আনন্দের। সে মৃদু স্বরে বলল, আমিও ঈশান, আমিও। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি এমন একটা কাহিনী বলবো যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। গল্পটা পুরো শুনুন, কারণ শেষটা সত্যি। আমার নাম সালমা, বয়স 25 বছর। আমার গায়ের রং কালচে, কিন্তু দেখতে বেশ আকর্ষণীয়। অনেকেই আমাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলে। তবে আজকের গল্পটা আমার রূপ নিয়ে নয়, বরং এক রাতের ঘটনার, যা আমার জীবন বদলে দিয়েছিল। চলুন গল্পে ঢুকে পড়ি। আজ রাতে বাড়িতে কেউ ছিল না। আমি সারা দিনের কাজের পর ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই ছেলেকে ডেকে বললাম আমার জন্য একটু ম্যাসাজ করে দিতে। সে খুব সাধারণ, সহজ সরল ছেলে। লুঙ্গি পরে এসেছিল, আর আমি অবাক হলাম তার আন্তরিকতা দেখে। সে খুব যত্ন সহকারে আমার ম্যাসাজ করা শুরু করল। তার হাতের মৃদু স্পর্শে যেন আরাম অনুভব করছিলাম। ধীরে ধীরে আমার শরীরের ক্লান্তি কমতে লাগল। আমি চোখ বন্ধ করে শান্তির অনুভূতি নিচ্ছিলাম। তার মনোযোগ ও যত্নশীল আচরণ আমাকে আরও ভালো অনুভূতি দিচ্ছিল। এই মুহূর্তগুলো যেন এক অনন্য প্রশান্তি এনে দিল। আপনি তো বিশ্রাম করুন ভাবি। তার কথায় আমি সত্যিই স্বস্তি অনুভব করলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর সে আবার এসে বলল, আপনার শ্বশুর শাশুড়ি বয়সের কারণে অনেকটাই দুর্বল হয়ে গেছেন। তাদের দেখাশোনা ও বাড়ির সমস্ত কাজের দায়িত্ব আপনার ওপর এসেছে। শুরুতে সবকিছু বেশ ভালো লাগছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়তে লাগল। কিছুদিন পর আমাদের বাড়িতে ঈশান নামে এক যুবক কাজ করতে এলো। সে মাত্র 19 বছর বয়সী, ভীষণ সহজ সরল স্বভাবের এবং পরিশ্রমী। ঈশানের সাহায্যে আমার কাজের চাপ অনেকটাই কমে গেল। প্রতিদিন সকালে সে বাড়ি পরিষ্কার করত, শ্বশুর শাশুড়ির যত্ন নিত এবং ছোটখাটো অন্যান্য কাজ সামলাত। ধীরে ধীরে সে আমাদের পরিবারের এক অংশ হয়ে উঠল। আমাদের পরিবেশ আগের থেকে অনেকটাই ভালো লাগতে শুরু করেছিল। তার এই কথাগুলো আমাকে মানসিকভাবে আরও দুর্বল করে তুলত। বললাম, তোমাকে এখানে আসতে হবে, কিন্তু সে অসহায়ভাবে বলল, ছুটি নিতে পারছি না। তুমি যত্ন নাও। তার কথায় ভেঙে পড়লেও গ্রামবাসীদের সহায়তায় শ্বশুরমশাইকে হাসপাতালে নিয়ে গেলাম। চিকিৎসা শুরু হলেও তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। বাড়ি ফিরে সবকিছু শূন্য লাগছিল। প্রতিটি কোণায় শ্বশুরমশাইয়ের স্মৃতিগুলো ছড়িয়েছিল। শাশুড়িমা আমাকে বললেন, পায়েল, এখন এই বাড়ির সমস্ত দায়িত্ব তোমার ওপর। তার এই কথা শুনে আমি আরও ভেঙে পড়েছিলাম। কিন্তু নিজের মনের কষ্টকে আড়াল করে নিজেকে সামলানো আমার জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়ালো। সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিলাম, আমার একাকিত্ব এবং ব্যথা ভুলে বাড়িটাকে ঠিকিয়ে রাখতে হবে। শাশুড়ির যত্ন নেওয়া এবং বাড়ির সমস্ত দায়িত্ব পালন করাই এখন আমার প্রথম কাজ হয়ে উঠল। আমার মনের এক কোণে সব সময় এই ব্যথা থেকে যাবে যে শ্বশুরমশাই শেষ বিদায়ের সময় আমার স্বামী আমাদের সঙ্গে থাকতে পারেননি। শ্বশুরমশাই পরপারে যাওয়ার পর বাড়িতে গভীর শোক এবং নীরবতা নেমে এসেছিল। শাশুড়ি কিছু দিনের জন্য তার মেয়ের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যাতে তার মন কিছুটা পরিবর্তন হয়। আমি তাকে বাধা দিইনি, কারণ আমিও চাইছিলাম তিনি এই দুঃখ থেকে বেরিয়ে আসুন। শাশুড়ি চলে যাওয়ার পর বাড়িতে কেবল আমি আর কাজের ছেলে। আমি ঈশানকে ডাকলাম, ঈশান, একটু পানি এনে দাও। সে দৌড়ে এসে বলল, ভাবি, আপনি কি ঠিক আছেন? আমি বললাম, না, শরীর খুব ব্যথা করছে। মনে হচ্ছে কাজের চাপে খুব ক্লান্ত হয়ে গেছি। ঈশান কিছু না বলে তাড়াতাড়ি গরম পানি আর এক বোতল তেল এনে দিল। তারপর সে বলল, ভাবি, যদি আপনি চান আমি আপনাকে একটু সাহায্য করতে পারি। এতে আপনার আরাম হবে। আমি প্রথমে কিছুটা সংকোচ করেছিলাম, কিন্তু ব্যথা এতটাই বেশি ছিল যে আমি তাকে না করতে পারিনি। ঈশান ধীরে ধীরে আমার হাত ও কাঁধে তেল লাগিয়ে দিতে শুরু করল। তার স্পর্শ ছিল নরম ও যত্নশীল। যখন তার আঙুলগুলো আমার কাঁধে ছুঁল, মনে হলো ব্যথাটা কিছুটা কমে এসেছে। আমি চোখ বন্ধ করে অনুভব করছিলাম যে এই মুহূর্তটা আমাকে কিছুটা স্বস্তি দিচ্ছে। ঈশান জিজ্ঞেস করল, ভাবি, এখন কি একটু ভালো লাগছে? আমি ধীরে বললাম, হ্যাঁ ঈশান, একটু ভালো লাগছে। তার কথাগুলো আমাকে এক ধরনের মানসিক সান্ত্বনা দিচ্ছিল। সে খুব যত্ন নিয়ে কাজ করছিল। তার আন্তরিক ব্যবহারে মনে হলো সে শুধু বাড়ির কাজকর্ম দেখাশোনা করছে না, বরং আমার মানসিক অবস্থাও বোঝার চেষ্টা করছে। প্রতিদিন ঈশান বাড়ির কাজে সাহায্য করত, এবং আমি তার সহায়তা অনুভব করতাম। সে সব সময় আমার ভালো থাকার বিষয়ে খেয়াল রাখত, যা আমার মনে এক ধরনের মানসিক শান্তি এনে দিয়েছিল। কিন্তু দুজনেই সতর্ক ছিলাম যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। একদিন ঈশান আমার দিকে তাকিয়ে বলল,
ভাবিজি, আপনার জন্য ভালো কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। তার আন্তরিক কথাগুলো আমাকে স্বস্তি দিয়েছিল। চাঁদের আলো আর ঠান্ডা বাতাসে আমাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম যে পরিবার ও দায়িত্বের জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা সবসময় নিজেদের নৈতিকতা এবং সীমারেখার প্রতি সচেতন ছিল। একদিন ঈশান পায়েলকে বলল, ভাবিজি, আমি মনে করি আমার অনুভূতিগুলো শুধু দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আরও কিছু গভীর। সেই মুহূর্তটি যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে উঠল। পায়েলের চোখে জল ছিল, তবে তা আনন্দের। সে মৃদু স্বরে বলল, আমিও ঈশান, আমিও। তারা একে অপরের পাশে দাঁড়িয়ে রইল, যেন চারপাশের সমস্ত দুশ্চিন্তা ও ঝামেলা হাওয়ায় মিশে গেল। তাদের সম্পর্ক ধীরে ধীরে শব্দহীন কিন্তু হৃদয়ের গভীরে প্রবাহিত এক বন্ধনে পরিণত হচ্ছিল। এটি কেবল ভালোবাসা ছিল না, বরং এটি একটি সুন্দর যাত্রা হয়ে দাঁড়িয়েছিল, যেখানে তারা একে অপরের পাশে থেকে জীবনের কঠিন পথ অতিক্রম করছিল। পায়েল ও ঈশানের সম্পর্ক প্রথমে শুধুই কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তা ধীরে ধীরে গভীর ও আবেগপূর্ণ হয়ে ওঠে। তাদের মধ্যে অনেক ছোট ছোট কথা হতো, যা সম্পর্ককে বিশেষ করে তুলত। সেই কথোপকথনে অনেক সময় কোনো শব্দ থাকত না, থাকত শুধু বোঝাপড়া। একদিন পায়েল রান্নায় ব্যস্ত ছিল। সে এতটাই মনোযোগী ছিল যে খেয়াল করেনি তার শাড়ির আঁচল চুলার আগুনের কাছে চলে গেছে। ঠিক সেই সময় ঈশান দ্রুত সেখানে গিয়ে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে আঁচল সরিয়ে দেয়। ঈশান মৃদু হেসে বলল, ভাবিজি, নিজের দিকে খেয়াল রাখুন, এটা বিপজ্জনক হতে পারত। তার কণ্ঠে ছিল চিন্তা আর যত্নের ছোঁয়া। পায়েল ঈশানের দিকে তাকিয়ে হালকা হাসল, আর মনে হলো কেউ যেন তাকে সত্যিকার অর্থে আগলে রাখছে। আরেক সন্ধ্যায় যখন পায়েল বারান্দায় একা ছিল, সে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে যাচ্ছিল। ঠিক তখনই দরজার কাছে ঈশান এসে বলল, ভাবিজি, আপনি ঠিক আছেন তো? তার কণ্ঠে গভীর এক আন্তরিকতা ছিল, যা পায়েলের মন ছুঁয়ে গেল। পায়েল বলল, হ্যাঁ ঈশান, শুধু একটু ক্লান্ত লাগছে। ঈশান পাশে বসার ইঙ্গিত করল। তাদের চোখ একে অপরের সঙ্গে কথা বলল, একটি নির্ভুল কিন্তু গভীর বোঝাপড়া। প্রতিদিন একটু একটু করে তাদের এই নিঃশব্দ ভালোবাসা আরও গভীর হয়ে উঠছিল। কোনো শব্দ না থাকলেও শুধু একে অপরের প্রতি যত্ন ও বিশ্বাসী যেন তাদের সম্পর্ককে গভীর করে তুলছিল। একদিন পায়েল বাথরুমে ছিল, আর ঈশান দরজার বাইরে থেকে মৃদুস্বরে বলল, ভাবিজি, আপনাকে কোনো সাহায্য লাগবে কি? পায়েল ভেতর থেকে উত্তর দিল, না, এখানে সব কিছু আছে। কিন্তু দরকারি কিছু বাইরে থাকায় ঈশান সেটি এনে দিল। যখন সে তা পায়েলের হাতে দিল, কয়েক মুহূর্তের জন্য তাদের হাত ছুঁয়ে গেল। সেই ছোট্ট স্পর্শ যেন এক নিঃশব্দ অনুভূতির ভাষা হয়ে উঠল। পায়েল ঈশানের চোখের দিকে তাকাল, আর ঈশান মৃদু হেসে মাথা নিচু করল। সেই মুহূর্তে যেন দুজনই বোঝার চেষ্টা করছিল এই সংযোগের মানে কি। এক সন্ধ্যায় যখন পায়েল বাইরে একা ছিল এবং ক্লান্তিতে বিছানায় শুয়ে পড়েছিল, ঠিক তখনই ঈশান এসে বলল, ভাবিজি, আপনি কি ঠিক আছেন? আপনার কিছু দরকার হলে বলুন। পায়েল তার দিকে তাকিয়ে বলল, তুমি আছো ঈশান? এতেই আমি স্বস্তি পাই। এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন তাদের বোঝাপড়াকে আরও গভীর করে তুলছিল। কোনো কথা না বললেও তাদের আচরণ ও যত্নেই যেন সবকিছু বলে দিচ্ছিল। ঈশান পায়েলের পাশে এসে বসল এবং চিন্তিত স্বরে বলল, ভাবিজি, আপনি কি ঠিক আছেন? পায়েল ক্লান্ত স্বরে বলল, ঈশান, আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্ত। কিন্তু তার মনে শঙ্কা জাগল, শাশুড়ি মা যদি তাদের ঘনিষ্ঠ আলাপ দেখে ফেলেন তবে কি হবে? পায়েল কখনোই চায়নি তার কোনো আচরণ ভুল বোঝাবুঝির সৃষ্টি করুক। এরপর একদিন পায়েল রান্নার কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই ঈশান সেখানে এসে তাকে একটি কাজে সাহায্য করতে চাইল। তারা স্বাভাবিক কথাবার্তা বলছিল, ঠিক তখনই শাশুড়ি মা বাড়িতে প্রবেশ করলেন। পায়েলের হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সে ধীরে ধীরে ঈশানকে ফিসফিস করে বলল, এখন চুপচাপ চলে যাও, শাশুড়ি মা এসেছেন। ঈশান বুঝতে পারল পায়েল অস্বস্তিতে আছে। সে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দ্রুত সরে গেল। পায়েল অনুভব করল এই ছোট ছোট ঘটনাগুলো তাকে আরও সতর্ক করে তুলছে। সে বুঝতে পারছিল যে পরিবারের সবার সামনে তার সম্পর্ক ও কথাবার্তার প্রতি আরও যত্নবান হতে হবে, যাতে ভুল বোঝাবুঝি না হয়। সকালবেলায় পায়েল এবং শাশুড়ি মা একসঙ্গে নাশতা করছিল। শাশুড়ি মা হালকা হাসি দিয়ে বললেন, তোমাদের দুজনের মধ্যে যেন কিছু বদলে গেছে, আগের মতো নেই। পায়েল কিছু না বলে চুপচাপ রইল। তার মন কাঁপছিল। সে ভাবছিল, যদি শাশুড়ি মা কিছু বুঝে যান তাহলে কি হবে? পায়েল জানত সংসারের ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে ঈশানও বিষয়টি অনুভব করল। সে বুঝতে পারল এখন থেকে তার নিজের জায়গা এবং দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হতে হবে। সে পায়েলের থেকে কিছুটা দূরত্ব রাখার চেষ্টা করছিল, যাতে সংসারে কোনো অশান্তি না আসে। কিন্তু এই দূরত্বই যেন পায়েলের মনে শূন্যতা তৈরি করছিল। কয়েকদিন কেটে গেল। পায়েলের একাকিত্ব আরও গভীর হতে লাগল। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, পায়েল বারান্দায় বসে থাকত। তার চোখের কোণে জমে থাকা অশ্রু কখন গাল বেয়ে নেমে আসত, সে নিজেও টের পেত না। তার মনে হচ্ছিল
কেন যেন আমার জীবনটা শূন্য মনে হচ্ছে। মাঝে মাঝে মনে হতো কেউ যদি আমার পাশে বসে শুধু হাতটা ধরত, তাহলে হয়তো এত কষ্ট লাগত না, কিন্তু সেই আশার স্পর্শ ছিল না। তার মন বারবার মুকেশের কথা ভাবছিল। মুকেশ যদি এখন ফিরে আসত, তাহলে হয়তো আমার এই ক্লান্ত শরীর একটু আশ্রয় পেত। চোখ বন্ধ করলেই মুকেশের হাসিমাখা মুখটা মনে পড়ত, সেই মমতায় ভরা চোখের চাহনি। পায়েল গভীর শ্বাস নিল, চোখের পানি মুছতে গিয়ে নিজের হাতের দিকে তাকালো। শুকনো, খসখসে, কাজের চাপে যত্নহীন হয়ে গেছে। তার মনে হল, মুকেশ যদি এসে আমার হাতটা ধরে বলতো আমি আছি, তাহলে হয়তো এই একাকিত্ব কিছুটা হলেও কমত। সে জানালার বাইরে রাতের আকাশের দিকে তাকালো। মুকেশের ফাঁক দেওয়া জানালার দিকে চেয়ে পায়েল গভীর চিন্তায় ডুবে গেছিল। তার মনে হচ্ছিল সে যেন কিছু ভুল বুঝছে, কিন্তু জানতেও চাইছিল না যদি কখনো তাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা আসে। একদিন যখন পায়েল রান্না করছিল, ঈশান এসে তার পাশে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলল, ভাবিজি, আপনার কিছু সাহায্যের প্রয়োজন। পায়েল একটু থামল, তারপর শান্ত কণ্ঠে বলল, না ঈশান, তবে তোমার সাহায্যটা মনে রাখব। ঈশানের স্পর্শে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল পায়েলের মনে, কিন্তু সে তা দূর করার চেষ্টা করল। আর এক সন্ধ্যায় যখন পায়েল একা বারান্দায় বসেছিল, তখন মুকেশের কথা মনে পড়ল। তার মধ্যে এক অদ্ভুত শূন্যতা অনুভূত হচ্ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল যদি মুকেশ ফিরে আসে, তার জীবনটা কিছুটা হলেও পূর্ণতা পেত। মুকেশের ফোন আসার পর পায়েল তার মন থেকে অনেক চাপ সরে গেল। মুকেশ বলেছিল, কাল আমি তোর কাছে আসব, সব ঠিক হয়ে যাবে। পায়েল আনন্দিত হয়েছিল। তার মনে হচ্ছিল মুকেশ ফিরে এলে তাদের সম্পর্কের নতুন দিশা মিলবে। কয়েকদিন পর মুকেশ বাড়িতে এলো। তার উপস্থিতিতে ঘরের পরিবেশ একেবারে বদলে গেল। পায়েল মুকেশের দিকে তাকিয়ে হাসল এবং বলল, তুমি এসেছ মুকেশ। মুকেশ হেসে পায়েলকে তার বাহুডোরে জড়িয়ে নিল। তুমি আমাকে অনেক দিন একা রেখেছিলে, কিন্তু এখন আমি তোমার কাছে আছি। আমি আর কখনো দূরে যেতে চাই না, মুকেশ বলল। এভাবে মুকেশ এবং পায়েলের সম্পর্ক নতুন করে গড়ে উঠতে থাকে, যেখানে বোঝাপড়া, দায়িত্ব এবং স্নেহের মিশ্রণ ছিল। এই ধরনের কিছু সংশোধনী প্রস্তাবনা আপনার গল্পের নৈতিকতা এবং সম্পর্কের গভীরতা বজায় রাখতে সাহায্য করবে।